আপনারা এটিএন নিউজ দেখছেন হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্টে আলোচনা করতে চাই। গরম আবহাওয়ায় শরীরের জলবিয়োজন একটি গুরুতর রকমের সমস্যা বলা যায় এবং এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া ঝুঁকি থাকে। ডায়াবেটিস রোগীদের এই সময় আসলে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের মাঝে কথা বলবো। একজন আমাদের অতিথি আছেন আমাদের সঙ্গে, আমরা একটু পরিচয় করে দিতে যাই তার সাথে। অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, ভিজিটিং প্রফেসর, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আজকের আমাদের আয়োজনে। জি, আমরা আজকে আমাদের বিষয়টা নির্ধারণ করেছি তীব্র গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়। শুরুটা আমরা একটু এভাবে করতে চাই। দেশের বিভিন্ন জেলায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে এবং এই পরিস্থিতিতে মানুষজনকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে ডায়াবেটিস রোগীদের বিশেষভাবে সতর্ক হওয়ার প্রয়োজন আছে, যেটা আমরা দেখে থাকি। তাদের একটু বিশেষ ট্রিটমেন্ট বা বিশেষভাবে চলাফেরার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের গরম আবহাওয়ায় কী ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে বা করে থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে ডায়াবেটিস তো এমনি একটি বিপাকীয় রোগ এবং এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন, যার জন্য যে কোনো একজন ডায়াবেটিক রোগী যখন প্রথম শনাক্ত হয় তখন তাকে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের যে মূল মন্ত্র ছিল 3টা ডি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, অর্থাৎ তাকে নিয়মিত ওষুধ খেতে হয়, তারপরে তাকে একটা ডিসিপ্লিন লাইফে চলতে হয়। কখন সে রক্ত পরীক্ষা করবে, কখন সে খাওয়া দাওয়া করবে, কখন সে ব্যায়াম করবে এবং সে নিয়মিতভাবে রক্ত পরীক্ষাটা করাবে তো এবং ব্যায়ামটা করবে। তো এইগুলোর সাথে সাথে তাকে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়, যেটা কথা আপনি বললেন যে স্ট্রোকের ব্যাপারে। যেহেতু ডায়াবেটিক রোগীদের সবসময় একটা সতর্কতা থাকে, কারণ তাদের রক্তের শর্করাটা ওঠানামা করে বিভিন্ন কারণে। তো এই সময় দেখা যায় যে রক্তের শর্করার মাত্রা তারা যেন একটু পরীক্ষা করে রাখেন, যখনই তারা বাইরে যাবেন, রৌদ্রে যাবেন বা দীর্ঘক্ষণ কোনো রৌদ্রের কাজ থাকবে তাদের, সেসব ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটা তার পরিমাপ করে নেওয়া উচিত, যে সুগার লেভেলটা তার ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে যে তার ইনসুলিন এবং অন্যান্য ঔষধের বেশি সতর্কতা পালন করতে হয়। যেমন ধরেন, তো কখন তিনি ওষুধটা নেবেন এবং ডাক্তারের পরামর্শ মতো সেটা নেবেন, এবং তার যদি ইনসুলিন প্রয়োজন হয় তিনি ইনসুলিন নেবেন, ট্যাবলেট প্রয়োজন হয় ট্যাবলেট। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে কোনোটাই দেওয়া হয় না, তাকে খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপারে বলা হয়, নিয়মিত ব্যায়াম করার ব্যাপারে বলা হয় এবং একটা লাইফস্টাইল মডিফিকেশন বলা হয়, মানে স্বাস্থ্য জীবন ব্যবস্থা পরিবর্তন। অর্থাৎ দেরিতে ঘুম থেকে ওঠা যাবে না, অসময়ে খাওয়া যাবে না এবং বসে থাকা যাবে না, একটা শরীরচর্চার মধ্যে থাকতে হবে। এই যে লাইফস্টাইল মডিফিকেশন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। একটা হচ্ছে ডিহাইড্রেশন মোকাবেলা। এখন ধরেন এই সময় তো মানুষের সবারই ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানির শুষ্কতা, যেটা আমরা বলি, গলা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায় এবং এই সময় একটা পানির খুব প্রয়োজন হয়, দেহ সেটা, আমাদের বডি সেটা ডিমান্ড করে। সুতরাং তার জন্য তার সাথে সে যখন যাবে, সাথে যথেষ্ট পরিমাণে তার খাওয়ার পানিটা যেন সে নিয়ে বের হয় এবং পানিটা যেন সবসময় সে গ্রহণ করতে পারে। অর্থাৎ এই সময় যেহেতু শুষ্কতা বেশি হয়, আমাদের শরীর শুকিয়ে যায়, আমাদের মুখ শুকিয়ে যায়, তখন এই পানিটা কিন্তু ডিমান্ড করে শরীরের চাহিদা অনুযায়ী। সুতরাং তাকে সেটা নিয়মিত গ্রহণ করতে হবে এবং সাথে সেটা সবসময় রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের খুব তাড়াতাড়ি হিস্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, যখন যেহেতু তাদের অনেক সময় সুগার কন্ট্রোলে থাকে না, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, রক্তের শর্করার পরিমাণ অনেক নিচে নেমে যেতে পারে। তো সেই সব ক্ষেত্রে তাদের এটা মারাত্মক পরিণতি হতে পারে। তো এইসব ক্ষেত্রে দেরি না করে তাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা থাকবে কাছে, তাদেরকে সাথে সাথে হাসপাতালে নিয়ে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে, কারণ অনেক কিছুই তো এই সময় ঘটে যায়। সুতরাং এটা দেরি করা যাবে না, এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন একটা ডায়াবেটিক রোগীর জন্য স্ট্রোকের ক্ষেত্রে কী কী সাবধানতা, একটা আমি বলছিলাম যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। আমরা অনেক সময় দেখি যে অনেকে নিয়মিতভাবে পানিটা খান না, হয়তো চা কফি খাচ্ছেন এবং এই সময় কিন্তু এইগুলো বেশি আরও আর্দ্রতা বাড়ায়, কফি জাতীয় জিনিস। আরেকটা বিষয় হচ্ছে যারা ধূমপান করেন তাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর তামাক জাতীয় জিনিস, যেমন পানের সঙ্গে যারা জর্দা খান তাদের কিন্তু মুখ আরও বেশি শুকিয়ে যাবে এবং মুখে মারাত্মক পরিণতি কিন্তু হয় এই তামাক জাতীয় জিনিসের কারণে। যারা স্মোকিং করেন তারা অবশ্যই এই সময় করবেন না, বন্ধ রাখবেন এবং ছেড়ে দেবার চেষ্টা করবেন। আর সরাসরি সূর্যের যে আলোটা সেটা তারা সবসময় এড়িয়ে যাবেন। ছাতে একটা ছাতা রাখতে পারেন,
একটা আমব্রেলা। তা আমরা তো সবসময় সেটা ব্যবহার করি না, কিন্তু এই সময় কিন্তু সাথে একটা ছাতা রাখা উচিত। আমরা ধরেন রোদ্রের মধ্যে আমাকে হাঁটতে হয় বেশ কিছুটা সময়, তখন আমি একটা ছাতা নিয়ে হাঁটতে পারি, যাতে আমার উপরে সে রোদ্রের প্রখর তাপটা না পড়ে, তাই না? আর একটু ঢিলেঢালা কাপড় পরতে হবে। টাইট জামা আমরা সবসময় অনেক সময় পরি, প্যান্টও টাইট পরি, শার্টও টাইট পরি, এখন ফিটিংসের একটা স্টাইল আসছে, সুতরাং সেইগুলাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। লুজ প্যান্ট, লুজ শার্ট, যাতে বাতাস যাতে ঢুকতে পারে আপনার শরীরে, কারণ আর্দ্রতাটা বেশি হয় কিন্তু টাইট ফিটিংস ড্রেসের জন্য। আরেকটা হচ্ছে তো এই সময় নিয়মিত শর্করার মাত্রাটা পরীক্ষা করা উচিত। আমরা অনেক সময় করি না। ডাক্তার যখন বলে যে আপনি 3 বেলাই রক্তটা দেখবেন, আপনি খালি পেটে একবার দেখবেন, খাওয়ার 2 ঘন্টা পরে একবার দেখবেন, আফটার লাঞ্চ, আফটার ডিনার, এই যে একটা আপনার রুটিন পরীক্ষা করা, এটা কিন্তু প্রয়োজন। এবং তিনি একটা নোটবুক রাখবেন এবং সেখানে তিনি সেটা লিখে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে একটা তারতম্য হয়, কোনো সময় তো তার বেড়ে যাচ্ছে, আবার কোনো সময় কমে যাচ্ছে। এক্ষেত্রে অনেকটা অলসতা করতেই দেখা যায়। হ্যাঁ, অলসতা অনেক কিছুই দায়ী এগুলোর জন্য। সুতরাং এইগুলা বিষয়ে তিনি ডাক্তারের সাথে গিয়ে পরামর্শ করবেন যে আমার ওই সময় কেন বাড়ছে বা ওই সময় কেন কমছে। নিশ্চয়ই কোনো একটা লাইফস্টাইল মডিফিকেশন প্রয়োজন হতে পারে, বা ডায়েটিংয়ের ব্যাপারে কোনো কিছু প্রয়োজন হতে পারে। আর আমাদের এক্সারসাইজগুলো যে আমরা করব ওই সময়, ব্যায়ামগুলো, সেগুলো আমরা রৌদ্র তাপে না করাই ভালো, রৌদ্রের মধ্যে না করা। আমরা ঘরে বসে যেসব ব্যায়াম আছে, যোগা থেকে শুরু করে, ট্রেডমিল থেকে শুরু করে আমরা বেশি করতে পারি। সাইকেলিং এই সময় না করাই ভালো। এবং সাঁতারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। পানিতে নেমে সাঁতার কাটা, এটা কিন্তু ইট ইজ গুড এক্সারসাইজ, অ্যান্ড অলসো ইট ইজ গুড এক্সারসাইজ ফর ডায়াবেটিক পেশেন্ট। সুতরাং এই ধরনের কার্যকলাপ এবং ইনসুলিন এবং অন্যান্য ঔষধ তিনি যেন সবসময় নিজের সাথে রাখেন। কারণ কোন সময় আমরা তো এখন যানজটের মধ্যে আছি, সব জায়গায় দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, কিন্তু ওই সময়ের মধ্যে তার খাবারটাও যেন তার সাথে থাকে, তাই না? কারণ আমার টাইম হচ্ছে, কিন্তু আমার পৌঁছে 2 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আমার পৌঁছানোর কথা 5টায়, আমি 7টা-8টায় পৌঁছাচ্ছি। শহরের অবস্থা তো এখন অনেক সময় তাই হয়। তো সেই জন্য হ্যাঁ, আমাকে ওই সময় ওই টাইমলি আমাকে নিতে হবে। কিন্তু জিনিসটা একটা কথা হচ্ছে যে আমাকে ঠিক সময় ইনসুলিনটা যেমন নিতে হবে, ঠিক সময় খাবারটা কিন্তু খেতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস ডায়াবেটিক রোগীদের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওষুধও ঠিক মতো খাচ্ছে, নিয়মও ঠিক মতো মানছে, সবকিছু ঠিক থাকার পরেও দেখা যাচ্ছে ডায়াবেটিসটা বাড়ছে। সেক্ষেত্রে আসলে কেন এরকমের জিনিসগুলো হয়ে থাকে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। দেখেন, আমাদের শরীরে, আমি যেমন এখন ডেন্টিস্ট, আমি জানি যে মুখে নানা ধরনের প্রদাহ হয়, ইনফেকশন হয়, মাড়ির রোগ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার হয়তো তাকে সুগার দেখার পরে, ব্লাড সুগার পরিমাপ করার পরে তার ইনসুলিনটা বাড়তি, তিনি হয়তো ইনসুলিন ডোজটা বাড়িয়ে দিচ্ছেন তাকে, বা তাকে নিয়মিত ডায়েট চার্ট একদম নিউট্রিশনিস্টের কাছে পাঠিয়ে একটা ডায়েট চার্ট করে সেভাবে খেতে বলছেন, এবং বলছে আপনি একটা নির্দিষ্ট টাইমে আপনি ব্যায়ামটা করবেন। কিন্তু তারপরে যখন 7 দিন পরে আসলো রোগীটা তার কাছে, তখনও দেখা গেল যে ডায়াবেটিস কন্ট্রোল নাই, ওই রকমই শর্করার মাত্রা বেশি। তখন আমাকে চিন্তা করতে হবে শরীরের অন্য কোনো জায়গায় কোনো ইনফেকশন বা প্রদাহ আছে কিনা। এই জন্যই বলছি যে মুখের যে একটা প্রদাহ হয় আমাদের, গাম ডিজিজ, পেরিওডন্টাল ডিজিজ বলি আমরা, সেটা কিন্তু মারাত্মক একটা প্রদাহ হয়। সামান্য আঘাতই মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, দাঁত থেকে মাড়ি আলগা হয়ে যায়, দাঁত নড়ে যায়। এইটা হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির রোগ। ডায়াবেটিসে কিন্তু এটা একটা অন্যতম জটিলতা, মানে 6th কমপ্লিকেশন। তো এই যে প্রদাহটা হয় মাড়িতে, এই প্রদাহটা ইজ ওয়ান কাইন্ড অফ ইনফেকশন, এবং এই ইনফেকশনটার কারণে তার কিন্তু রক্তের শর্করা বেশি থাকতে পারে। আচ্ছা, মুখের প্রদাহ বা মাড়ির প্রদাহ থেকে অনেক সময় অনেকটা শর্করা বেশি থাকতে পারে। সুতরাং তাকে একজন ডেন্টিস্টের কাছে পাঠাতে হবে, ওই সময় রেফার করতে হবে, যাতে সেই ডেন্টিস্ট পরীক্ষা করে তাকে দেখতে পারেন যে তার মাড়ির রোগের অবস্থাটা কি। এটা আমরা পেরিওডন্টাল প্রোব দিয়ে পকেট দেখি এবং রেডিওলজিক্যাল এক্সামিনেশন, এক্সরে মাধ্যমে তার বোন নষ্ট পরিমাপ করি এবং সেইভাবে ট্রিটমেন্ট প্ল্যান করি, এবং তার মাড়ির রোগের চিকিৎসা করার পরে দেখা যায় এগুলো গবেষণা। আমরা জানবো ওয়ার্ল্ড গাম হেলথ ডেও কিন্তু 12 মে চলে গেল, এই বিষয়টা নিয়েও একটু আমাদের জানার আছে আপনার কাছ থেকে। আমরা একটা বিরতি নিব, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি আমাদের অতিথিকে সাথে নিয়ে।
বিরতির পর ফিরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম তীব্র গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়। এবার স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম, ওয়ার্ল্ড গাম হেলথ ডে 12ই মে চলে গেল। এটা আসলে প্রতি বছর কেন পালন করা হয় এবং এটার গুরুত্ব নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এই বিষয়টা ছিল যে ইউরোপিয়ান ডেন্টাল পেরিওডন্টোলজি সোসাইটি এবং ব্রিটিশ পেরিওডন্টোলজি সোসাইটি এই দিবসটা পালনের জন্য যৌথ উদ্যোগ নিয়ে সারা বিশ্বে পালনের জন্য আহ্বান জানিয়েছিল। তো সেই থেকেই এটা পালন করা হচ্ছে। ওয়ার্ল্ড গাম হেলথ ডের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে মাড়ির থেকে এমন কিছু রোগ হয় বা ইনফেকশন হয় যেটা আমাদের সারা শরীরকে প্রভাবিত করে। সিম্পল একটা উদাহরণ দেই, ধরেন মাড়িতে যখন ইনফেকশন হয় বা প্রদাহ হয় তখন মাড়িটা দেখতে একটু লাল বর্ণের হয়ে যায়, মানে স্বাভাবিক রং থাকে না, এবং সামান্য আঘাতই রক্তক্ষরণ হয়, মুখে দুর্গন্ধ হয় এবং আস্তে আস্তে মাড়ি থেকে দাঁত আলগা হয়ে পড়ে যায়। এটা হচ্ছে কনসিকুয়েন্স। কিন্তু এই যে প্রদাহটা হলো, এই প্রদাহের সময় তার কি কি ক্ষতি হয় যদি আমি ট্রিটমেন্ট না করি। এই মাড়ি প্রদাহটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, জীবাণুগুলো আছে, সেগুলো কিন্তু রক্তের সঙ্গে মিশে যায়। অর্থাৎ আমাদের সারা শরীরে তো ব্লাড সার্কুলেশন হচ্ছে, তাই না? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে ব্লাড সার্কুলেশন, এখন মাড়ির সঙ্গেও ব্লাড সার্কুলেশন আছে। তো মাড়িতে প্রদাহ বা ব্যাকটেরিয়াটা রক্তে কোনো না কোনোভাবে ঢুকে যায়, ঢুকে এইটা সারা শরীরে রক্ত যেহেতু প্রবাহিত হচ্ছে, সেই ব্যাকটেরিয়াটা সহ সে হার্টে চলে আসে। তো এই রোগীটা কিন্তু হার্ট ডিজিজ হয়ে যায়, করোনারি হার্ট ডিজিজ। কি কারণে হলো? মাড়ির রোগ থেকে হলো। এটা আসলে অনেকে ভাবতেও পারে না, এটা সামান্য চিন্তা মাড়ির করা রোগ যায় থেকে না। সেখানে আমার হ্যাঁ, হার্টের ডিজিজ এবং হয়ে গেল। ব্রেনে গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়, পরিপাকতন্ত্রে গিয়ে পরিপাকতন্ত্রে নানা ধরনের বিপাকীয় রোগ হয়। এবং এটাও অবাক করার কথা, যেসব মহিলারা গর্ভবতী জি, সন্তান প্রসব করবেন, এক্সপেক্টিং মাদার, তাদের সন্তান কম ওজনের হয় অথবা অ্যাবর্শন হয়ে যায়। তো এই যে মারাত্মক পরিণতিগুলো গাম ডিজিজ থেকে হয়, এইটাকে গুরুত্ব জানানোই ওয়ার্ল্ড গাম হেলথ ডে পালন করা হয়। তো এই জন্য আমরা জনসাধারণকে বুঝাই বা বলি, আজকে যেমন এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের আপনারা জানানোর একটা সুযোগ করে দিলেন যে মানুষ যেন মাড়ির যত্নটা নেয় এবং বৎসরে একবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা স্কেলিং করে। এখানে কিন্তু অনেকে একটু অজ্ঞতার পরিচয় দেয়। অনেকেই, আমি বলবো বয়স্ক যারা, তারা মনে করে যে আচ্ছা বয়স হয়ে গেছে বা দাঁত পড়ে গেছে, এখন আর এত যত্নের কি আছে। তখন তাদের কিন্তু, আর আমি আমার বাসায় আমার মায়ের কথাই বলবো, সেও কিন্তু এ ব্যাপারে একটু অজ্ঞ। এই সচেতনতাটা তৈরির জন্য আপনার কাছ থেকে কোনো মন্তব্য থাকে? অবশ্যই, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। অনেকেই মনে করে যে ডেন্টাল স্কেলিং করলে দাঁত নড়ে যায় এবং এটা করানো ঠিক না। পৃথিবীর সমস্ত উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে বছরে সবাই ডেন্টিস্টের কাছে একবার যায়। রিজনটা কি? রিজনটা হচ্ছে মুখ পরীক্ষা করা। কারণ মুখে অনেক সময় অনেক ধরনের ঘা থাকে, যেটাকে আমরা প্রি ক্যান্সারাস বলি, ক্যান্সারের পূর্বাবস্থা। অর্থাৎ ওই ঘাটাই কিন্তু আলটিমেটলি ট্রিটমেন্ট না হলে ক্যান্সারে চলে যাবে। একে বলে লিউকোপ্লাকিয়া, ল্যাকেন প্ল্যান্স, এই ধরনের ঘা। আর আপনি যেটা বললেন যে মাড়িতে পাথর জমে, তখন এই যে আমরা এত খাদ্য খাই প্রতিদিন, সকাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই খাদ্যগুলা একটা দাঁত ব্রাশে কিন্তু চলে যায় না। কিছু না কিছু খাদ্য দাঁতের মাড়ির ফাঁকে, দুই দাঁতের ফাঁকে, জিহ্বাতে লেগে থাকে প্রলেপের মতো। তো এগুলা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর থাকতে থাকতে এগুলা হার্ট টার্টারের মতো ক্যালকুলাস হয়। তখন আর এটাকে ব্রাশে উঠানো যায় না, তখনই রক্তক্ষরণটা হয়, কোনায় পুজ হয় বা আরো রকমের সমস্যা, মুখে দুর্গন্ধ হয়। তো এই যে টার্টারটা জমে, এটা কিন্তু ব্রাশের মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারি না, বা ডেন্টাল ফ্লসেও সেটা পরিষ্কার হয় না। তার জন্য ডেন্টিস্টের কাছে একবার বছরে যাওয়ার কথা বলা হয়েছে। যেসব পাথরগুলো জমে থাকে সেগুলো তারা একটু ক্লিন করে দেন আলট্রাসনিক স্ক্যালারের মাধ্যমে, ব্যথা পাওয়া যায় না, এবং সুন্দরভাবে পরিষ্কার হলে আপনার দাঁতগুলা আবার ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এবং কিছু দাগ যদি থাকে, স্টেইনিং, অনেক সময় কালো দাগ পড়ে যায় চা কফি খাওয়ার কারণে, পান জর্দা, সেসবও পলিশিং করে আসলে সুতরাং দাঁতটা আপনার পরিষ্কার সুন্দর দেখা গেল। আপনি যখন হাসবেন আপনার মুখ থেকে দুর্গন্ধটা বেরোবে না। আপনি যখন হাসবেন তখন দাঁতগুলো ঝকঝকে দেখা যাবে। তো এই যে 6 মাস পর পর স্কেলিংটা করলে ভালো হয়। বিদেশে তো 6 মাস পর পর করছে এখন, ইউরোপ আমেরিকাতে। আমরা অন্তত বছরে একবার আমরা যেতে বলি, এবং ডায়াবেটিক রোগীদের জন্য বছরে 2 বার অবশ্যই।
আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমরা ডায়াবেটিস প্রসঙ্গে ফিরে আসতে চাই। ডায়াবেটিস প্রধানত টাইপ 1 ও টাইপ 2 এই দুই ভাবে আসলে আমরা ভাগ করে থাকি। আমাদের দেশে বেশিরভাগ রোগী কোন টাইপের হয়ে থাকে, আর এই টাইপ 1 এবং টাইপ 2 সম্পর্কে একটু আপনার কাছ থেকে ধারণা নিতে চাচ্ছি। আমাদের দেশে ম্যাক্সিমাম টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, এবং যারা টাইপ 1 তারা তো ইনসুলিন ডিপেন্ডেন্ট, হয়তো তারা ছোটবেলা থেকে ইনসুলিন নিতে হয়। এদের সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেক কম। টাইপ 2 ডায়াবেটিস যাদের ইনসুলিন নিতে হয় না, পরবর্তীতে গেলে দেখা যায় একটা সময় তার ডায়াবেটিস হয়ে গেছে। যাদের বংশে ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি, যারা অলস, তারা মানে অ্যাক্টিভ না, বসে বসে সমস্ত কাজকর্ম করেন, এবং যারা ওবিসিটি আছে, যারা মোটা হয়ে যাচ্ছেন, যাদের মানে জীবন ব্যবস্থা পরিবর্তন করতে পারেন নাই, যারা ধূমপান করেন, নেশা জাতীয় জিনিস ব্যবহার করেন, তাদের মধ্যে কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা। একটা গবেষণা আমরাও করেছিলাম এবং বিভিন্ন দেশের গবেষণাটা হয়েছে। সেটা একটা মানে আমি খুব একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাকে দিতে চাই। সেটা হচ্ছে তরুণ বয়সে যারা ধূমপান শুরু করে, অর্থাৎ 12-13 বছর তখন আমরা দেখি ছেলে মেয়েদের ধূমপান করছে, তাই না? তো এরা যারা ধূমপান শুরু করে 12-13 বছর বয়সে, তামাক শুরু করে ব্যবহার করা, তাদের পরবর্তীতে কিন্তু যখন তারা অ্যাডাল্ট হয়ে যায়, 18 পরে বা 22, 23, 24, 25 বয়সের মধ্যে কিন্তু তাদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এটা একটা মারাত্মক মানে পরিণতি হয়। সুতরাং ধূমপানের কারণে শুধু যে আপনার লাং ক্যান্সার বা হার্ট ডিজিজ হয় তা কিন্তু নয়, ধূমপানের কারণে ডায়াবেটিসও হয়ে যেতে পারে। এবং এইগুলা প্রতিরোধের জন্য আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তনের কথা যেটা একটু আগে আমি বলছিলাম, এটার বিকল্প আসলে কিছুই হয় না। আমরা এখন সারাক্ষণই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি, কম্পিউটারে ল্যাপটপে থাকি, আমরা কথাবার্তা বলি, অফিসে বসে থাকি, বাসায় এসেও বসে থাকি, এবং সারাক্ষণই মোবাইল। সুতরাং আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু বেশি নাই, এবং সেই সাথে যুক্ত হয়েছে একটা মানে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা, যেটা আমরা বাসায় বসে এখন অনলাইনে অর্ডার দিচ্ছি। দেখা যায় যে আমাদের একটা সুষ্ঠু নিয়ম মেনে চললে হয়তো আমরা তেলে ভাজা জিনিসগুলো, সব দিক থেকে হয়তো তেলে ভাজা জিনিসগুলো, যেগুলো ফ্রাইগুলা আমরা অর্ডার দিই বিভিন্ন ইয়েতে, আমি সেগুলো নাম বলতে চাচ্ছি না, বিভিন্ন নাম করা কোম্পানির থেকে তারা সেই ফুড সাপ্লাইগুলো দেয়, সেগুলো খুবই মারাত্মক ক্ষতিকর। এবং ছেলে মেয়েদেরকে আমি বলবো যে, অভিভাবকদের কাছে বলবো, গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে এগুলা যেন তাদের ছোটোবেলায় আপনারা অভ্যাস করাবেন না। এই ফাস্ট ফুডের অভ্যাসের কারণে কিন্তু তারা তাদের দেহের ওজনের দিকে হচ্ছে, অর্থাৎ তাদের ওজনটা বেড়ে যাচ্ছে। কম বয়সে ছেলে মেয়েদের আজকাল দেখবেন অনেক বেশি ওজন, মানে তাদের ওবিসিটি হয়ে যাচ্ছে, এবং এইটাও কিন্তু একটা মারাত্মক কারণ হয়ে যেতে পারে তার ডায়াবেটিস হওয়ার কারণ। স্যার, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটু একটা ছোট করে প্রশ্ন রাখতে চাই। তীব্র গরমের এই সময় ইনসুলিন ব্যবহারকারীদের ইনসুলিন সংরক্ষণ এবং ব্যবহার কিভাবে করতে হবে, কোনো দিক নির্দেশনা বা আপনার তরফ থেকে? অবশ্যই তারা তো তাদের নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, ডায়াবেটিসের বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার সময় তিনি সেই বিষয়গুলো জেনে নেবেন। তবে আমি মনে করি যে যাদের ইনসুলিন নেওয়া প্রয়োজন তারা অবশ্যই ইনসুলিন নেবেন, এবং তাদের ডাক্তার চিকিৎসকই তাকে বলে দেবেন যে ইনসুলিন নেওয়ার সময়টা কখন, মাত্রাটা কত, এবং এইগুলো বিষয় কিন্তু নির্ভর করে সম্পূর্ণভাবে তার গ্লাইসেমিক স্ট্যাটাসের উপর, অর্থাৎ তার রক্তের শর্করার পরিমাপের উপর, তার ইতিহাসের উপরে, সে কিভাবে চলে, তার কিভাবে খাওয়া দাওয়া হয়, এবং তার কী ধরনের লাইফস্টাইল, এগুলো সব বিবেচনা করেই কিন্তু একজন চিকিৎসক তাকে ইনসুলিনের পরিমাপটা নির্ধারণ করে দেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তীব্র গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, ভিজিটিং প্রফেসর, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতাল। এই ছিল আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।